This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে আমি সরাসরি ছবিটা দেখাবো এসএসসি ভবনের সামনে পুলিশ কর্তারা যেমন রয়েছেন তেমনই চাকরি প্রার্থীরা সেখান থেকেই চাকরিহারারা সেখান থেকেই স্লোগানিং করছেন এবং একটু আগে যে ছবি লিমা তোমাকে দেখাচ্ছিলাম আমরা যে এখানে কিন্তু একজন পুলিশ কর্মী যিনি এসএসসি ভবনের সামনে থেকে সিভিল ড্রেসে বেরিয়েছিলেন তাকে চাকরি প্রার্থীরা আটকে ছিল এবং তারপর পুলিশ যখন ফিরতি পথে আবার এসএসসি ভবনের সামনে আসার চেষ্টা করে মহিলারা একেবারে পুলিশ কর্মী যারা ছিলেন তাদেরকে আটকে দেয় এবং এখানে ঢুকতে বাধা দেয় এবং তারপর কিন্তু পুলিশ আবারও এই এসএসসি ভবনের যে সামনে সেই সামনেরটায় পুলিশ একেবারে হেলমেট লাঠি এবং সেই সঙ্গে কাঁদানে গ্যাস যেমনটা বলছিলাম সেই সমস্ত নিয়ে পুলিশ কিন্তু পুলিশি প্রস্তুতি নিয়ে একেবারে রয়েছে এবং সেই সঙ্গে চাকরিহারা যারা রয়েছেন তারাও কিন্তু এসএসসি ভবনের যে গেট সেই গেট একেবারে আগলে রয়েছেন এবং পাশাপাশি যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও কিন্তু পুলিশ কর্মীদের সঙ্গে দফায় দফায় কথা বলছেন চাকরিহারারা এবং সন্ধ্যার পর থেকেই আমরা দেখেছি কিন্তু একেবারে মধ্যরাতের পর কিন্তু বলা যায় যে উত্তেজনার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিছুক্ষণ আগে এখন বর্তমানে কিন্তু এসএসসি ভবনের সামনে একেবারে পুলিশ যেমন ব্যারিকেড করে রয়েছে ঠিক তেমনই পাশাপাশি চাকরিহারা যারা রয়েছেন তারাও বাইরে বিক্ষোভ করছেন তারা বাইরে বিক্ষোভ করছেন এবং এই মুহূর্তে চাকরিহারা এবং পুলিশ তারা দুজনেই কিন্তু দুপক্ষই কিন্তু একেবারে এর সামনে দুপক্ষই মুখোমুখি বলা যায় একেবারে যে মুখোমুখি রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যে পরিস্থিতি তাতে চাকরিহারারা কোনো মতেই কিন্তু এই জায়গা ছেড়ে সেই মুহূর্তে আমি আসছি আজিজ তোমার কাছে কিন্তু এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি কৌস্তবও আমাদের সঙ্গে রয়েছে। কৌস্তব, পুলিশের সংখ্যা তো বাড়ানো হয়েছে কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কি বলছেন? অনেকটাই তো রাত হলো, রাত 1:30 বেজে গেছে। একেবারে দেখো রাত বাড়ছে, রাত গভীর হচ্ছে কিন্তু যে চাকরিহারা শিক্ষকরা রয়েছেন যে শিক্ষিকারা রয়েছেন তাদের কিন্তু আন্দোলনের যে ঝাঁজ সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে এবং তারা কিন্তু তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড় এবং তারা যে ভূমিকাটা দেখাচ্ছেন এখনো পর্যন্ত অর্থাৎ আন্দোলন করতে গেলে যে ভূমিকা দেখাতে হয় যে অনড় মনোভাব দেখাতে হয় সেই ভূমিকাটাই কিন্তু দেখাচ্ছেন এখানে যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব এখানে যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন যে দীর্ঘক্ষণ হয়ে গেছে আপনারা একেবারে দেখো এখানে যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং এখানে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেটা হচ্ছে যে পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি এবং কোনো পুরুষ পরিমাণে ধস্তাধস্তি হলো। আমরা যেহেতু সামনে চলে গেছিলাম ফ্রন্টে, দুজন ম্যাডাম মেল পুলিশ নট মেল পুলিশ পুরুষ পুলিশরা আমাদেরকে এমন ফোর্সের সঙ্গে ঠেললো আমার তো হাতে প্রচণ্ড লেগেছে, ওদের শক্তির সঙ্গে পারবো না, বাধ্য হলাম সরে আসতে। এমনভাবে ঠেলেছে আমি লাস্টে আমার ব্যাগটাকে সামনে নিতে বাধ্য হলাম। এই ঘৃণ্য এই নির্মমতার প্রতিবাদ হওয়া উচিত, এটা প্লিজ সার্কুলেট করুন, ভাইরাল করুন। মহিলা পুলিশ কোথায়? মহিলা পুলিশ তো যথেষ্ট পরিমাণে দেখাই গেল না। মহিলা পুলিশ একজনই আমি দেখেছিলাম, আমার চোখে পড়েছে। দেখুন আমার হাতের অবস্থা, এই দেখুন যেভাবে ফোর্স প্রেশার দিয়েছে, আমার চুড়িটা আমার হাতে বসে গিয়ে আমার এত লেগেছে আর আমার শ্বাসকষ্ট হচ্ছিল ওখানে, এমনভাবে ওরা ঠেলেছে পড়ে গেছি। আর কত ওখানে তো থাকতে পারছি না, ওদের ফোর্সের সঙ্গে তো আমরা পারবো না। কিছু বলছি না, পুলিশ তাহলে কেন এরকম করছে? আমরা তো পুলিশকে কিছু না, আমরা তো শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা শুধু চেয়ারম্যানকে বেরোতে দেব না। এভাবে শিক্ষিকাদের মেরে ঠেলে দিয়ে আমাদের ওদিকে পাঠিয়ে দিলে এটা ডিউটি হলো। এটা ডিউটি হলো। আমরা তো পুলিশকে বিরক্ত করিনি, আমরা তো পুলিশকে কিছু বলিনি। কেন পুলিশ আমাদের এরকম করছে? আমরা তো শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করছি, আমরা তো চেয়ারম্যানকে শুধু নামতে দেবো না, এইটুকুই আমাদের আর যোগ্য অযোগ্য লিস্ট যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা চেয়ারম্যানকে এখান থেকে যেতে দেবো না। 2 দিন 3 দিন 4 দিন 10 দিন যতদিন থাকতে হয় আমরা থাকবো এখানে, কিন্তু আমরা কোনোভাবেই যোগ্য লিস্ট ছাড়া আমরা এখানে ছাড়ছি না, কোনোভাবেই ছাড়ছি না। কাউন্সিলিং একদম প্রথম থেকে যতগুলো ভ্যালিড এসএসসি যতগুলো কাউন্সিলিং করেছে সবগুলো যোগ্য। এখন বলে দিচ্ছি অযোগ্য। আমি যেমন ফার্স্ট ক্লাস 9 ছিলাম, আমি এসেছি নোটিফিকেশন করেছে বলে এসেছি।
আগে বলেনি কেন যে এগুলো এক্সপায়ার প্যানেল, তাহলে আমরা আসতাম না। এখন বলে দিচ্ছি অযোগ্য, এতদিন চাকরি করার পর। কেন? অযোগ্যদের বাঁচানোর জন্য, আর কিছু না। আমাদের জায়গায় ওদেরকে ঢোকাবে। দেখো এখন ঘড়ির কাঁটায় রাত 1:35, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি আচার্য সদনের ছবিটা দেখানোর চেষ্টা করব। ঠিক সন্ধ্যে থেকে যে ছবিটা ছিল এখনও কিন্তু ছবিটা একই রকম রয়েছে, বরঞ্চ আন্দোলনের ঝাঁজ আরও বেড়েছে, আরও কয়েক গুণ বেড়েছে আন্দোলনের ঝাঁজ। তারা কিন্তু ক্লান্তিহীনভাবে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা তাদের ন্যায্য দাবিতে অনড় মনোভাব দেখাচ্ছেন। পুলিশ কোথায় যাচ্ছে? পুলিশরা কোথায় যাচ্ছে? ন্যায্য মনোভাব দেখাচ্ছেন এবং পাশাপাশি একেবারে দেখো পুলিশ এখানে যেরকম রয়েছে, যে এখানে যে আচার্য সদনের সামনে যে পুলিশ আধিকারিক যে পুলিশ পোস্টিং ছিল দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছিলাম যে আচার্য সদনের যে দুটো গেট রয়েছে, সেই দুটো যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে যে পুলিশ পোস্টিং রয়েছে, পুলিশ কিন্তু এখানে তাদের মতো প্রস্তুত রয়েছেন, অর্থাৎ কাঁদানে গ্যাস, হেলমেট পরে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা পুলিশের সঙ্গে এই আন্দোলনরত যে সমস্ত চাকরিয়ারা, যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তির ছবিটাও দেখতে পেয়েছি। এবং এখানে কিন্তু সাফ অনড় মনোভাব জানাচ্ছেন যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তালিকার সামনে আসবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই মাটি কামড়ে এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং মাটি কামড়ে পড়ে থাকবেন। এবং সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখো তোমাকে সেই ছবিটা দেখানোর চেষ্টা করব যে এখানে পুলিশ, র্যাফ তারা কিন্তু মজবুত রয়েছে এবং অন্যদিকে একই সঙ্গে কিন্তু যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু একদম সামনে সারিতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং তারা কিন্তু পুলিশকে দেখে ভয় পাচ্ছেন না, পিছপা হচ্ছেন না, বরঞ্চ পুলিশের সঙ্গে তারা চোখে চোখ রেখে লড়াই করছেন, আন্দোলন তারা জারি রাখছেন। এবং এখন ঘড়ির কাঁটায় 1:40 প্রায় বাজতে চলেছে রাত। এবং সেই সময় কিন্তু এই যে ছবিটা দেখা যাচ্ছে আচার্য সদনের সামনে, এই আন্দোলনের ঝাঁজ, এই আন্দোলনের মাত্রা কিন্তু আরও তীব্র হচ্ছে, অর্থাৎ রাত যত বাড়ছে আন্দোলনের মাত্রা আরও তীব্র হচ্ছে। এবং এই আচার্য সদনের ভেতরে এসএসসি চেয়ারম্যান এবং যে অন্যান্য আধিকারিকরা রয়েছেন, অন্যান্য যে কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে কার্যত বোতলবন্দি হয়ে আছেন ভেতরে। তুমি সঙ্গে থাকো কৌস্তব। এই মুহূর্তে রাত 1:30 বেজে গেছে, প্রায় 1:40 বাজতে যায়। TV9 বাংলা এই মুহূর্তে লাইভ একেবারে এসএসসি ভবনের বাইরের ছবিটা দেখাচ্ছে। এবং কিছুক্ষণ আগে যে ছবিটা আসে আমাদের কাছে একেবারে TV9 বাংলার পর্দায়, সেই ছবি আমরা আগেও দেখেছি, আরও একবার দেখাচ্ছি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় চাকরিহারাদের, বিশেষ করে যারা মহিলা শিক্ষিকা রয়েছেন তারা পুলিশকে আটকানোর চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে সরিয়ে এগিয়ে নিয়ে যায়। এবং কি কারণে এই ধস্তাধস্তি? মূলত এক পুলিশ কর্মীকে নিয়েই এগোচ্ছিলেন পুলিশ কর্মীরা, কিন্তু এসএসসি আধিকারিক ভাবায় যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা আটকানোর চেষ্টা করেন। পরবর্তীতে তারা যখন জানেন যে তিনি পুলিশ কর্মী তখন তাদের যেতে দেওয়া হয়। এসএসসি ভবন এই মুহূর্তে কার্যত ঘেরাও করে রেখেছে চাকরিহারারা, কারণ শুধুমাত্র যে গেটের ছবি দেখছেন সেখানে নয়, মানে এটা একেবারে সামনের গেট, যে গেট মুখ্য দরজা বলেই সাধারণত এসএসসি ভবনে সবাই জেনে থাকে, কিন্তু পিছন দিকেও একটি দরজা রয়েছে। সেই দরজা দিয়েও যাতে এসএসসি চেয়ারম্যান এবং আধিকারিক যারা রয়েছেন তারা কোনোভাবে বেরিয়ে যেতে না পারেন, সে কারণে কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এসএসসি ভবনের পিছন দিকের গেটেও উপস্থিত। কার্যত বলা যায় এসএসসি ভবন তারা চারিদিক দিয়ে ঘিরে রেখেছেন, যাতে কোনোভাবে তাদেরকে ফাঁকি দিয়ে এসএসসির যারা আধিকারিকরা রয়েছেন, যারা এই মুহূর্তে অফিসের ভেতরে রয়েছেন, সেই অফিসের ভিতর থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে না পারেন। ঘড়িতে রাত 1:40 বাজতে যায়। 3টে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে TV9 বাংলা রাখছে। আমরাই একমাত্র TV9 বাংলায় একমাত্র চ্যানেল নন স্টপ কভারেজ করেছি আমরা, একদম সকাল থেকে শুরু করেছি আমরা নন স্টপ কভারেজ। TV9 বাংলায় একমাত্র দেখিয়েছে, এক্সক্লুসিভ এখনও সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সবার আগে এসএসসির যে বিবৃতি সেই খবরও আমরাই সবার আগে আপনাদেরকে জানিয়েছি। এবং পরবর্তীতে শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয় TV9 বাংলার এক্সক্লুসিভ। সেই কথোপকথনে শিক্ষামন্ত্রী জানান যে এই যোগ্য অযোগ্য তালিকার সামনে আসলে জট আরও বাড়তে পারে এবং যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদেরকে ধৈর্য ধরতে বলেছেন এবং আস্থা রাখার কথাও বলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
TV9 বাংলাকে ঠিক কি বলেছিলেন ব্রাত্য বসু, শোনাবো আরো একবার। ভাবে জানিয়েছি যেটা মানে এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায় যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। আমার মনে হয় যে এটা সরকার, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। এখানে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের করা মামলা অনুযায়ী আমরা একটা 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিভিশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না। ব্রতবাবু, ডিরেকশনে কোথাও তালিকা প্রকাশের কথা বলা নেই, ওএমআর প্রকাশের কথা বলা নেই, কিন্তু তারা দাবি করছেন সেই তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা প্রকাশ করলে কি আবার আইনি জট হতে পারে? এই পরামর্শ পেলেন? নিশ্চয়ই নিশ্চয়ই এই আইনি জট হতে পারে। আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে যারা আন্দোলন করছেন তাদের যোগ্যদের মধ্যে দ্রুত যাতে তারা পুনর্মর্যাদা ফিরে পান। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা শোনাচ্ছিলাম আপনাদেরকে TV9 বাংলার প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্য, কথোপকথন, এবং তিনি কি TV9 বাংলাকে জানিয়েছেন আপনারা শুনলেন। কিন্তু আজকে এসএসসি ভবনের ভিতরে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেও কয়েকজন প্রতিনিধি দল তারা পৌঁছন ভিতরে, তাদের সঙ্গে বৈঠক হয়। আর সেই বৈঠক থেকে বেরিয়ে এসে কি বলেছিলেন তারা শোনাবো আরো একবার। টয়লেট, প্রশাসনের কাছে টয়লেট চেয়েছিলাম, পানীয় জল চেয়েছিলাম, উনি বলছেন দেখে নেব। এটা ওনার চেহারা, এটা ওনার চেহারা। বাথরুমের জায়গা যদি না দেয়, এতগুলো ম্যাডাম আছেন, বাথরুম কোথায় করবে? পানীয় জলের ব্যবস্থা নেই, উনি পারেন না, পুলিশ প্রশাসন পারেন না ব্যবস্থা করতে। উনি বলছেন দেখে নেব, ইনস্টিগেট করছেন। আর ইনস্টিগেট করছি, জলের ব্যবস্থা, পানি আর বাথরুমের ব্যবস্থা করে দিন, করে দিন, করে দিন। আর যদি মনে হয় লাঠিচার্জ করুন, গুলি করে দিন, কেস দিয়ে দিন। বাঁচার ইচ্ছা নেই, বাঁচার ইচ্ছা নেই। চাকরি কেড়ে নিচ্ছে, বাঁচার ইচ্ছা নেই। আপনি মেরে দিন, যা খুশি করুন, মেরে দিন। কিচ্ছুতে ভয় পায় না, কিচ্ছুতে ভয় পায় না। আর কিছুতেই ভয় নেই বলছেন চাকরিহারারা। কিন্তু কিছুক্ষণ আগে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। চাকরিহারা যারা শিক্ষিকারা রয়েছেন তারা পথ আটকায় পুলিশের। আরো একবার দেখাবো সেই ছবি। আপনি করেছিলেন, আমি আপনাদের একটাই বলবো, আমাদের সাথে লড়াই করে আপনার কোনো লাভ হবে না। আমরা আপনাদের সাথে আছি। মানে আপনাদের কিছু মহিলারা, সেটা আপনি ওনাদেরকে বলুন যে এটা করে কোনো লাভ হবে না। চেষ্টা নয়, আপনারা সফল চেষ্টা করুন। আমার লেডি অফিসার আছে এখানে, দুজন আছে, তাদেরকে কিছু লোকজন ম্যান হ্যান্ডেল করেছে, আমি নিজে দেখেছি। আপনারা আপনাদের আন্দোলন যা করার করুন, আমরা এখানে আছি। আপনারা আপনাদের আন্দোলন করুন, আমরা এখানে আছি। পুলিশও রয়েছে, আন্দোলনকারী শিক্ষক যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু রয়েছেন। আমি একটু কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি আজিজের সঙ্গে। আজিজ, রাত 2টো বাজতে চায়, কিন্তু চাকরিহারা যারা শিক্ষক শিক্ষিকারা তারা আগেই বলেছিলেন যে তারা এখান থেকে ততক্ষণ এবং ততদিন পর্যন্ত নড়বেন না যতক্ষণ না তাদের দাবি মানা হচ্ছে। এবং বিশেষ করে বারংবার যে বিষয়টা সামনে আনে সেটা হচ্ছে তালিকা, যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু পুলিশও কিন্তু অনড়। রাত 2টো বাজতে চায়, কিন্তু এখনো পর্যন্ত সেখানে পুলিশের সংখ্যা কমেনি, উল্টে বাড়ানো হয়েছে। কিন্তু ভিতরে যারা আধিকারিকরা রয়েছেন তাদের কি অবস্থা? দেখো, একেবারেই তাই। সোমবার সন্ধ্যা
6টায় তারা এই তালিকা পাবে সেই আশা নিয়েই এসএসসি ভবনের সামনে তারা বসেছিল। সোমবার পেরিয়ে গেছে, মধ্যরাত পেরিয়ে রাত 2টো, কয়েক ঘন্টা পর সকালের আলো ফুটবে। এখনও কিন্তু তারা সেই দাবি সেই আশা নিয়েই এই এসএসসি ভবনের সামনে এখনও তারা আন্দোলনরত রয়েছে। এখনও তারা কিন্তু চিৎকার করছে, স্লোগানিং করছে এবং এখান থেকে তারা যে লড়াইয়ের ডাক তারা আরও স্পষ্ট করছে যে আগামী দিনে তাদের লড়াই আরও তীব্র হবে, আরও জোরালো হবে। তার কারণ এসএসসি এত দীর্ঘ সময় ধরে যে বৈঠক করেছে সেই বৈঠকে আদতে তাদের কাছে এই বৈঠকের ফল কিন্তু একেবারে বলা যায় শূন্য। তারা যে দাবি নিয়ে এখানে এসে সারাদিন অপেক্ষা করে মধ্যরাত পেরিয়ে ভোর হতে চলল, কিন্তু তারা যে দাবি নিয়ে এসেছিল সেই দাবি এখনও পূরণ হয়নি। এবং পুলিশের কথা যেমনটা তুমি বলছিলে যে পুলিশ কিন্তু সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে রয়েছে। একটু আগেই যেমনটা দেখাচ্ছিলাম ধুন্ধুমার পরিস্থিতি, একেবারে ব্যারিকেড ভেঙে পুলিশ কর্তারা পড়ে যান, সেখানে চাকরি প্রার্থীরা পড়ে যান এবং একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। মহিলারা পুলিশদেরকে আটকে দেয় এবং সেখানে মহিলা পুলিশের সংখ্যা কম কেন সেই প্রশ্ন এখানকার মহিলারা করেন যে রাতে এখানে মহিলা এত সংখ্যক মহিলা রয়েছে কিন্তু পরিসংখ্যানে মহিলা পুলিশ কম রয়েছে। এবং আমি আরও একবার জানার চেষ্টা করব, মহিলা পুলিশ নেই, আপনারা এখানে পুলিশের সঙ্গে কি হয়েছে? আমরা আইপিএস অফিসারকে আসতে দিচ্ছিলাম না, তারপরে ওরা আমাদের উপর ধস্তাধস্তি আরম্ভ করেছে। আমরা বললাম যে বলপূর্বক আমাকে সরাবার চেষ্টা করছে আইপিএস অফিসার, উনি আসতে পারছে না, ওনার পুলিশরা আসতে পারছে না, কোনো ফিমেল পুলিশ ছিল না। পরে 2জন ফিমেল পুলিশ এনে বলপূর্বক আমাদের গায়ের ওপর দিয়ে কি বিশ্বাস আছে উনি ওনার ড্রেসটা খুলে দিয়ে বের করে দেবেন, এটা কিন্তু আমাদের কোনো বিশ্বাস আছে? ওদের উপর কোনো বিশ্বাস নেই। আচ্ছা, এই তো ভোর হতে চললো, আপনারা সারাদিন অপেক্ষা করছেন, আর কতক্ষণ? যতক্ষণ না আমরা আজও কাল পরশু 5 দিন 7 দিন 10 দিন যতদিন না আমরা আমাদের যোগ্য এটা পাবো, আমরা যে জন্য এসেছি সেটা পূরণ হবে, আমরা এখান থেকে যাব না। অর্থাৎ বুঝতেই পারছো লিমা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুলিশের কাঁদানে গ্যাস, পুলিশের লাঠি, তারা সব কিছুই দেখেছে, কিন্তু তারপরেও তারা বলছে যে পুলিশের সঙ্গে প্রয়োজনে তারা পুলিশের লাঠিও খাবে, কিন্তু এখান থেকে তারা এই রাজপথ, এই পথ তারা ছাড়বে না, এসএসসির গেট তারা ছাড়বে না এবং এসএসসি ভবনের ভিতরে যে কর্তারা রয়েছেন তাদেরকে তারা কোনো মতেই বেরোতে দেবেন না, তাদের সঙ্গে কথা বলে যেতে হবে। তারা যে দাবি নিয়ে এসছেন, যে দাবি নিয়ে সারা দিন তারা রোদে পুড়ে রাত পেরিয়ে ভোর হতে চললো, এখানে তারা অপেক্ষারত। জলের অভাব, খাবারের অভাব, পর্যাপ্ত পরিমাণে যথেষ্ট শৌচাগারের অভাব, এই সব কিছুর অভাবের সত্ত্বেও তারা এখানে রাত কাটিয়ে ভোর করে ফেললেন। মহিলারা এই মুহূর্তে যে ছবি তোমাকে দেখাচ্ছি সরাসরি, সুদেব রায় দেখাচ্ছে, মহিলারা কিন্তু একটা হিউম্যান চেন তৈরি করছেন, ব্যারিকেড তার ওপারেই আছে এবং মহিলারা তার আগেই একটা হিউম্যান চেন তৈরি করছেন যাতে এই গেট দিয়ে বেরিয়ে এসে কেউ বাইরে না বেরোতে পারেন। পাশাপাশি একেবারে গেট আঁকড়ে রয়েছেন আরও বেশ কিছু চাকরিহারা এবং শুধুমাত্র এই মেন গেট নয়, আমি একটু আগেও যেমনটা তোমাকে দেখাচ্ছিলাম যে এই এসএসসি ভবনের চারিপাশেই কিন্তু চাকরিহারারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। যেখান থেকে সম্ভব বেরোনো সেই সমস্ত পসিবল এক্সিট এবং এন্ট্রিতে তারা কিন্তু নিজেরা দাঁড়িয়ে রয়েছেন, কোনোভাবে যাতে ভেতরের কর্তারা বেরিয়ে যেতে না পারেন, পুলিশ যাতে তাদের চোখে ধুলো দিতে না পারে, সেই জন্যই কিন্তু তারা একেবারে মহিলারা একেবারে ব্যারিকেড সঙ্গে থাকো তুমি। আমি আবারও আসবো আজিজ, তার আগে কৌস্তবের কাছে আরেকবার যাই, কারণ এই মুহূর্তে আমরা কৌস্তব দেখতে পাচ্ছি মহিলারা তারা একটা হিউম্যান চেইন তৈরি করার চেষ্টা করছেন যাতে কোনোভাবেই কেউ বেরিয়ে আসতে না পারেন। কিন্তু আমার মনে হয় না তোমরা যে ছবিটা তুলে ধরছো আর কেউ বেরিয়ে আসতে পারবে বলেও গোটা এসএসসি ভবনটাই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ঘিরে নিয়েছে। না কৌস্তব সম্ভবত আমার কথা শুনতে পাইনি, অবশ্যই আরও একবার যোগাযোগ করার চেষ্টা করবো আমাদের রিপোর্টার কৌস্তবের সঙ্গে। আজিজ এবং কৌস্তব ননস্টপ আপনাদেরকে এই ছবিটা দেখাচ্ছে এসএসসি ভবনের বাইরে এবং ভিতরে। তেমনই কিন্তু আন্দোলনের ঝাঁজ ক্রমশ বাড়ছে এবং আরেকটা জিনিস তুমি দেখো, এখানে চোর 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 স্লোগান দিচ্ছেন যে আন্দোলনরত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা এখানে চোর 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 স্লোগান দিচ্ছেন। দেখো এইটা শোনার পরে যেন ওই নচিকেতার একটা গান আছে না, ওই গানের লাইনের কথাটা মনে পড়ে যাচ্ছে যে সকলে সমস্যরে একরাশ ঘৃণা বলে চিৎকার করে বলে চোর চোর চোর, কে চোর কে সাধু। তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে কৌস্তব, আমরা ছবিটা আমাদের দর্শকদেরকে আরেকবার দেখিয়ে রাখতে চাইবো। রাত 2টো বাজতে যায়, এই মধ্যরাতেও আন্দোলনের ঝাঁজ কিন্তু ক্রমশই বাড়ছে, কমাতে দূরের কথা, এই আন্দোলনের ঝাঁজ ক্রমশই যেন বাড়ছে, কারণ কোনোভাবেই তারা তাদের দাবি থেকে একটুও সরবেন না, এক চুল জমি ছাড়বেন না তারা, কারণ তারা তাদের দাবিতে অনড়। যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের
দাবি মানা হচ্ছে, তারা কিন্তু এই এসএসসি ভবনের সামনে থেকে নড়বেন না বলে জানিয়েছেন। তাতে যদি তাদের মার খেতে হয় তারা সেই মার খেতেও প্রস্তুত। কারণ কিছুক্ষণ আগে আপনাদেরকে আমরা দেখেছিলাম প্রচুর পরিমাণে পুলিশ তো মোতায়েন ছিল, তার সঙ্গে উপস্থিত হয়েছে র্যাফ, আর সেই র্যাফের সঙ্গে রয়েছে কাঁদানে গ্যাস। তো সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বারংবার বলছিলেন যে আমরা এখান থেকে সরবো না, যদি মার খেতে হয় মার খেতেও প্রস্তুত। কৌস্তবের কাছে আরেকবার চলে যেতে চাইবো। কৌস্তব, মধ্যরাতেও এই আন্দোলনের স্লোগান চলছে, তারা তাদের দাবি সামনে রাখছেন। একেবারে দেখো বোতল বাজিয়ে এখানে তারা কন্টিনিউ যে আন্দোলন চালাচ্ছে সেই আন্দোলন তারা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন। আর কতক্ষণ আমরা যতক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ করবে ততক্ষণ আমরা এখান থেকে এক পাও নড়বো না। সেটা এখন ওনারা যতদিন লাগাবে আমরা ততদিনই এখানে থাকবো। দেখা গেল কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে আপনাদের একটা ধস্তাধস্তি হলো। না, ধস্তাধস্তি তেমন কিছু না। আমরা ভেবেছিলাম যে চেয়ারম্যানকে হয়তো কোনোভাবে এখান থেকে বের করে দেওয়ার চক্রান্ত চলছে, তাই আমরা এখানে ওটাকে আটকানোর চেষ্টা করছিলাম। আজকে এতক্ষণ ধরে অপেক্ষা করলেন, কিন্তু তারপরেও সেই তালিকা প্রকাশ হলো না। এখান থেকে পরিষ্কার যে এসএসসি কোনোভাবে যোগ্যদের প্যানেল বাঁচানোর কোনো রকম চেষ্টা করছে না। যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে প্যানেলটাকে বাতিল করার চেষ্টা করছে, যাতে আবার পরীক্ষা নিতে পারে। যেই পরীক্ষা দিয়ে এরা একবার কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, সেই পরীক্ষা সেই এসএসসি নেবে, সেই সরকারি নেবে, আবার কোটি কোটি টাকার দুর্নীতি করবে। এটাই, একই চাকরি বারবার বিক্রি করবে। ব্রাত্য বসু বলছেন যে এই মুহূর্তে তালিকা প্রকাশ করা অনর্থক, তালিকা প্রকাশ করলে উনি বলেছিলেন জট যে বাড়তে 21 পারে তারিখে এবং রিভিউ পিটিশনে যাবে। উনি বলেছিলেন যোগ্যদের তালিকা ছাড়া উনি রিভিউ পিটিশনে যে কি করবে, উনি কি চায় ওখানে গিয়ে। আবার আমরা বলবো যে এইখানে এই যে তালিকা দিলাম এর মধ্যে অযোগ্য থাকতেও পারে, তাহলে আবার রিভিউ পিটিশন আবার ওখান থেকে বলবে যে না এই তালিকা থাকুক, আবার প্যানেল বাতিল করবে। তো যোগ্যদের তালিকা না নিয়ে গেলে রিভিউ পিটিশনে কি নিয়ে আসবেন উনি তো যোগ্যদের তালিকা বাঁচানোর জন্যই যাবে, কিন্তু উনি আবার বলছে যে তার আগে যোগ্য, তাহলে রিভিউ পিটিশনের যদি উনি যোগ্য অযোগ্য পৃথক করে না যায় তাহলে কি করতে যাবেন উনি। দেখো, এবং তারা কিন্তু কোনো আশ্বাসেই কিন্তু তারা এখানে দমতে নারাজ, যে যাই আশ্বাস দেওয়া হোক না কেন তারা কিন্তু তাদের অনড় মনোভাব দেখিয়ে চলেছেন এবং তারা সেই অনড় মনোভাবই দেখিয়ে যাবেন। তারা বলছেন যে একমাত্র যে তালিকা, সেই তালিকা যদি প্রকাশ হয় তাহলেই একমাত্র তারা সব কিছু শুনতে বা মানতে রাজি, কিন্তু তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত তারা দমবেন না। তুমি সঙ্গে থাকো কৌস্তব। ছবিটা আরও একবার আমাদের দর্শকদেরকে দেখিয়ে রাখতে চাইবো। রাত 2টো বাজে, তাদের আন্দোলন একটুও কমেনি। এই আন্দোলনের ঝাঁজ যতই রাত বাড়ছে ততই কিন্তু ঝাঁজও বাড়ছে ক্রমশই। কিন্তু এখনো পর্যন্ত এসএসসি ভবনের সামনের ছবিটা একই রকম। একদিকে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাফ এসেছে এবং বাইরে অপেক্ষায় এসএসসি যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। দুটো ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। একদিকে একেবারে এসএসসি ভবনের গেটের বাইরের ছবি এবং কিছুক্ষণ আগে যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। কারণ এক পুলিশ কর্মীকেই বের করার চেষ্টা করা হয়, কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা মনে করেন হয়তো এসএসসির কোনো আধিকারিক। পরবর্তীতে তারা জানার পর যখন তারা জানতে পারেন যে না, যিনি বেরোচ্ছেন তিনি একজন পুলিশ কর্মী, তারপরে কিন্তু রাস্তা ছাড়া হয়। কিন্তু সেই মুহূর্তে যখন এই পুলিশ কর্মীকে বের করা হচ্ছিল, মহিলা পুলিশের সংখ্যা অত্যন্তই কম ছিল এবং রাস্তা ঘিরে রাখে সমস্ত চাকরিহারা মহিলা শিক্ষিকারা। সুতরাং তখনই একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। সেই ছবিটা আরও একবার আমরা আপনাদেরকে দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। এবং ঠিক বাঁদিকের ছবিটা এখন এই মুহূর্তে রাত প্রায় 2টো বাজতে যায়, 1:54 বাজে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আপনারা যে ছবি দেখছেন একেবারে এসএসসি ভবনের বাইরের ছবি। আমরা আরেকবার আপনাদেরকে শোনাবো যখন আজ রাত 12টার পর এসএসসির বিবৃতি বাইরে সামনে আসে এবং তারপরে TV9 বাংলার প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে কথা হয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শোনাবো সেই বক্তব্য আরো একবার। আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, যেটা এসএসসি একটু আগে যেটা বিবৃতি দিয়েছে সেটাই আমাদের অফিসিয়াল বিবৃতি হিসেবে আপনি ধরতে পারেন। অর্থাৎ যারা যোগ্য এবং বঞ্চিত শিক্ষক তারা 31শে ডিসেম্বর অব্দি সুপ্রিম কোর্ট যেমন বলেছেন তাদের মাইনে পাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, ফলে এই আন্দোলনেরও কোনো এখন মানে নেই। তার মানে যারা ওখানে আসেন তাদের অনেকেই হয়তো অযোগ্য,
তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কোনো গাইডলাইন না দিলে আমরা তো কিছু বলতে পারি না। সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা এসএসসির এই বিবৃতির পর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, মহামান্য সুপ্রিম কোর্টই আমাদের গাইডলাইন দিয়ে দেবেন। এবং এসএসসি যেমন তাদের প্রথম কথায় বলেছে, প্রথম বার্তায়, যে কোনো অনিশ্চয়তা যেটুকু আছে সেটা সুপ্রিম কোর্টের আইনি পরামর্শ নিয়েই করব। ফলে সুপ্রিম কোর্ট যেহেতু বলেনি আমাদের যোগ্য অযোগ্য দিতে এবং এসএসসি তালিকা দিতে, এবং এসএসসি যেহেতু এ ব্যাপারে ইতিবাচক কোনো আইনি পরামর্শ পায়নি, আমরা বলেছিলাম যে এসএসসি যদি আইনি পরামর্শ ইতিবাচক পায় তাহলে তারা দেবে। আমার মনে হয় যে এটা সরকার, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছে, আমরা চেষ্টা করছি। এখানে আমরা রিভিউ পিটিশনে যাচ্ছি এবং অলরেডি আমাদের করা মামলা অনুযায়ী আমরা একটা 31শে ডিসেম্বর পর্যন্ত মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের একটা রিডিভিশন দিয়েছেন। ফলে আমি আগে যেটা বলেছিলাম যে এত অধৈর্য হলে বোধহয় চলবে না। তো ডিরেকশনে কোথাও তালিকা প্রকাশের কথা বলা নেই, ওএমআর প্রকাশের কথা বলা নেই, কিন্তু তারা দাবি করছেন সেই তালিকা প্রকাশ করতে হবে। এই তালিকা প্রকাশ করলে কি আবার আইনি জট হতে পারে? এই পরামর্শ পেলেন? নিশ্চয়ই এই আইনি জট হতে পারে। আমাদের শেষ অবধি চেষ্টা করতে হবে যারা আন্দোলন করছেন তাদের যোগ্যদের মধ্যে দ্রুত যাতে তারা পুনর্মর্যাদা ফিরে পান। ইতিমধ্যেই তাদের মাইনের জায়গা থেকে তারা নিশ্চিত হয়ে গেছেন। চাকরিহারা শিক্ষকরা কি বলছেন শুনবো। সমস্ত প্রেস কনফারেন্স করে আমাদের শিক্ষামন্ত্রী বাপ্পা বসু বলেছিলেন যে আজকে যোগ্য অযোগ্যের লিস্ট দেওয়া হবে বিকেল 6টার মধ্যে। এখন বিকেল 6টা বাজে, এখন ওরা যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারলো না। ওরা কি বলছেন, ফার্স্ট কাউন্সিলিং থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা সবাই অযোগ্য। এটা কখনোই না, এটা মিথ্যে কথা। সিবিআই প্রমাণ করে দিয়েছে তার লিস্ট ধরে, এবং তারা যে ডেটাটা জমা দিয়েছে কোর্টে সেই ডেটার সঙ্গে কিন্তু এই তথ্য মিলছে না। কারণ তারা কতটা মিথ্যাবাদী, তারা কথা বলেন এবং নিজের কথা পাল্টাচ্ছেন। এই যে তারা যে চুরি করে নিজেদের দুর্নীতি করেছে, সেই দুর্নীতি ঢাকার জন্য আজকে ফোর্থ কাউন্সিলিং থেকে সবটাই কিন্তু বাদ দিতে চাইছেন, কিন্তু সেখানে সবাই মেরিট বেসিসে চাকরি পেয়েছে। আমরা চাই যে এই যে কাউন্সিলিং গুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা কাউন্সিলিং এর যোগ্যতার তালিকা সুনির্দিষ্টভাবে সঠিকভাবে প্রকাশ করা হোক, অথেন্টিকেট করা হোক। অযোগ্যতার তালিকা সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হোক, অথেন্টিকেট করা হোক। এবং তাদের যে চুরি, তিনি যে টাকা নিয়েছেন এই সরকার, এই এসএসসি, সেই দুর্নীতি কিন্তু আমরা মানবো না। অনেক হয়েছে ছলচাতুরি, আর কিন্তু সহ্য করবো না। এই ছলচাতুরি আমরা মানছি না। যতক্ষণ দাবি পূরণ হবে আমরা রাস্তাতে থাকবো। আমরা মৃতপ্রায়, আমাদের আর নতুন করে মারার কিছু নেই। আর র‍্যাব দিয়ে মারবে, আর কিছু দিয়ে মারবে, সরকারকে সেই মারার দায়িত্বও নিতে হবে। সবকিছুর দায়িত্ব সরকারের। আমরা আইপিএস অফিসারকে আসতে দিচ্ছিলাম না, তারপরে ওরা আমাদের উপর ধস্তাধস্তি আরম্ভ করেছে। আমরা বললাম যে বলপূর্বক আমাকে সরাবার চেষ্টা করছে আইপিএস অফিসার। উনি আসতে পারছে না, ওনার পুলিশরা আসতে পারছে না, কোনো ফিমেল পুলিশ ছিল না। পরে দুজন ফিমেল পুলিশ এনে বলপূর্বক আমাদের গায়ের ওপর দিয়ে, কি বিশ্বাস আছে উনি ওনার ড্রেসটা খুলে দিয়ে বের করে দেবেন? এটা কিন্তু আমাদের বিশ্বাস আছে, ওদের উপর কোনো বিশ্বাস নেই। যতক্ষণ না আমরা আজও কাল পরশু 5 দিন 7 দিন 10 দিন যতদিন না আমরা আমাদের যোগ্য এটা পাবো, আমরা যে জন্য এসেছি সেটা পূরণ হবে, আমরা এখান থেকে যাব না। আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আমরা শুনবো। সমস্ত কাউন্সিলিং গুলোই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, সেগুলো অবৈধ ছিল। তার কারণ হচ্ছে যেহেতু প্যানেলটা এক্সপায়ার্ড হয়ে গেছে, প্যানেল এক্সপায়ার্ড হওয়ার পরে যতগুলো কাউন্সিলিং হবে সেগুলো অবৈধ কাউন্সিলিং। তার কারণ আদালত কোনো নির্দিষ্ট ডাইরেকশন দেননি যে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল এই কাউন্সিলিংটা তুমি নিতে পারো, বা তারাও কোনো প্রকার কোনো নোটিফিকেশন সেই সময় দেয়নি যে প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ড করা হলো, এই কারণে এক্সটেন্ড করা হলো, সেই প্রকার নোটিফিকেশনও দেননি। ফলে এই সমস্তটাই ঘটিয়েছে এসএসসি। তার কারণ প্রথম থেকে আমরা যে কথা বলছিলাম যে প্রথম থেকে বেসিক্যালি এসএসসি তারা ভুল করেছেন, এবং ভুলের পর ভুল করেছেন, তারপরে তারাই আবার বাঁচার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন করছে। এই কি প্রয়োজন ছিল মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন? আমরা এই ছবিটা আরো একবার আপনাদের দেখিয়ে রাখতে চাইছি এই মুহূর্তে। অবশ্যই একদিকে যখন এসএসসি ভবনের সামনে ছবিটা দেখাচ্ছি, তার পাশাপাশি আরও একবার এই ছবিটা আপনাদের দেখাতে চাইছি, তার কারণ পুলিশের সঙ্গে রীতিমতো যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, বিশেষ করে শিক্ষিকারা, তাদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় যখন এক পুলিশ কর্মীকে নিয়ে বেরোনোর চেষ্টা হয়। কিন্তু যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা মনে করেন হয়তো এসএসসির এক আধিকারিক, এবং পরবর্তীতে তাদের বলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।